নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। দেশের 52তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের 52তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। বুধবার সকাল 11টায় তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। मैं भूषण रामकृष्ण गवई, जो भारत के उच्चतम न्यायालय का मुख्य न्यायमूर्ति नियुक्त हुआ हूँ, जो भारत के उच्चतम न्यायालय का मुख्य न्यायमूर्ति नियुक्त हुआ हूँ, सत्यनिष्ठा से प्रतिज्ञा करता हूँ सत्यनिष्ठा से प्रतिज्ञा करता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा तथा मैं सम्यक प्रकार से और श्रद्धापूर्वक तथा अपनी पूरी योग्यता, ज्ञान और विवेक से तथा मैं सम्यक प्रकार से और श्रद्धापूर्वक तथा अपनी पूरी योग्यता, ज्ञान और विवेक से अपने पद के कर्तव्यों का, अपने पद के कर्तव्यों का भय या पक्षपात, अनुराग या देश के बिना पालन करूंगा। भय या पक्षपात, अनुराग या देश के बिना पालन करूंगा तथा मैं संविधान और विधियों की मर्यादा बनाए रखूंगा। तथा मैं संविधान और विधियों की मर्यादा बनाए रखूंगा। এই শপথ গ্রহণের মাধ্যমে ভারতের ইতিহাসে প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তফসিলি জাতি থেকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে দেশের সর্বোচ্চ বিচারিক পদে অধিষ্ঠিত হলেন বিচারপতি গাভাই। এই অভিষেক শুধুমাত্র ঐতিহাসিক নয়, বরং এটি ভারতের বিচার ব্যবস্থার অন্তর্নিহিত অন্তর্ভুক্তির মূল্যবোধ ও সাংবিধানিক ন্যায়নীতির প্রতীকও বটে বলে মনে করেন বিশ্লেষক মহল। আগামী 23 নভেম্বর 2025 পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি গাভাই। এখন থেকে শুধু তার রায় নয়, বরং বিচার বিভাগে তার অবদান এবং উত্তরাধিকার নিয়েও নজর থাকবে গোটা দেশের। সুপ্রিম কোর্টে কর্মরত অবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ বেঞ্চে অংশ নিয়েছেন বিচারপতি গাভাই, যেগুলোতে বিভিন্ন গঠনমূলক আদেশ দিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে বুলডোজার নীতি নিয়ে কঠোর অবস্থান এবং অনৈতিক ধ্বংস অভিযান রোধে নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ। যে সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন তিনি বেশ কয়েকটি যুগান্তকারী রায় প্রদান করেছে সেই বেঞ্চ। তাতে রয়েছে 370 অনুচ্ছেদ বাতিলকে বৈধ ঘোষণা, নির্বাচনী বন্ড প্রকল্প খারিজ, 2016 সালের নোট বাতিলকে সমর্থন। বিচারপতি গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ আম আদমি পার্টির নেতা তথা তদানীন্তন দিল্লির মন্ত্রী মনীষ সিসোদিয়াকে মানি লন্ডারিং মামলায় জামিন দেন, যা পরবর্তীকালে একই মামলার ভিত্তি হয়ে দাঁড়ায় অন্যান্য অভিযুক্তদের জামিনেরও। বিচারপতি গাভাই সেই বেঞ্চেরও নেতৃত্ব দেন যা রাহুল গান্ধীর মোদি পদবী সংক্রান্ত মানহানির মামলার সাজা স্থগিত করে এবং নাগরিক অধিকার কর্মী তিস্তা অতুল সেটালভাতকে গোধরা দাঙ্গা সংক্রান্ত মামলায় প্রদান করে নিয়মিত জামিন। 1960 সালে 24 নভেম্বর অমরাবতীতে জন্মগ্রহণ করেন বিচারপতি গাভাই। 1985 সালে 16 মার্চ বার কাউন্সিলে যোগদান করেন তিনি। 1987 থেকে 1990 সাল পর্যন্ত বোম্বে হাইকোর্টে স্বাধীনভাবে প্র্যাকটিস করেন বিচারপতি গাভাই। পরে মূলত নাগপুর বেঞ্চে আইনজীবী হিসেবে কাজ করেন তিনি। নাগপুর ও অমরাবতী মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অমরাবতী বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্ট্যান্ডিং কাউন্সিল ছিলেন তিনি। 1992 থেকে 1993 পর্যন্ত নাগপুর বেঞ্চে অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট প্লিডার ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। 2000 সালে 17 জানুয়ারি গভর্নমেন্ট প্লিডার এবং পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান তিনি। 2003 সালে 14 নভেম্বর বোম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ এবং 2005 সালের 12 নভেম্বর স্থায়ী বিচারপতি হন ভূষণ রামকৃষ্ণ গাভাই। এরপর মুম্বাই, নাগপুর, ঔরঙ্গাবাদ ও পানাজির বেঞ্চে নানা ধরনের মামলার শুনানি করেছেন তিনি।
2019 সালে 24 মে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে উন্নীত হন গাভাই। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুসারে গত 6 বছরে প্রায় 700টি বেঞ্চে অংশগ্রহণ করেছেন বিচারপতি গাভাই, যেখানে সাংবিধানিক ও প্রশাসনিক আইন, দেওয়ানি ও ফৌজদারি মামলা, বাণিজ্যিক বিবাদ, সালিসি, বিদ্যুৎ, শিক্ষা ও পরিবেশ আইন সহ নানা বিষয়ে প্রদান করেছেন গুরুত্বপূর্ণ রায়। এই দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে ভারতীয় বিচার ব্যবস্থায় শুধু নতুন অধ্যায় শুরু করলেন না তিনি, বরং ভারতীয় বিচার ব্যবস্থায় এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করলেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2024 সালের অভূতপূর্ব ভয়াবহ বন্যায় ত্রিপুরায় বাস্তুচ্যুত হয়েছেন 3,15,000 মানুষ। গত 40 বছরের মধ্যে বাস্তুচ্যুতির এই পরিসংখ্যান সবচেয়ে বেশি বলে জানিয়েছে জেনেভা ভিত্তিক পর্যবেক্ষণ কেন্দ্র IDMS। 2024 সালে 54 লক্ষ বাস্তুচ্যুতি রেকর্ড করা হয়েছে ভারতে, যা 12 বছরের মধ্যে সর্বোচ্চ সদ্য প্রকাশিত রিপোর্টে উল্লেখ করেছে IDMC। বন্যা, ঝড় এবং অন্যান্য দুর্যোগের কারণে 2024 সালে 54 লক্ষ বাস্তুচ্যুতি রেকর্ড করা হয়েছে ভারতে, যা 12 বছরের মধ্যে সর্বোচ্চ। নিজেদের সদ্য প্রকাশিত রিপোর্টে এই কথা উল্লেখ করেছেন জেনেভা ভিত্তিক অভ্যন্তরীণ স্থানচ্যুতি পর্যবেক্ষণ কেন্দ্র বা IDMC। সহিংসতার সাথে সম্পর্কিত 1067টি স্থানচ্যুতি রেকর্ড করা হয়েছে, যা 2023 সালে মণিপুরে সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধি পাওয়ার তুলনায় কম বলে রিপোর্টে উল্লেখ করেছে জেনেভা ভিত্তিক অভ্যন্তরীণ স্থানচ্যুতি পর্যবেক্ষণ কেন্দ্র বা IDMC-র। IDMC-র রিপোর্ট অনুসারে ভারতে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির 2/3 হয়েছে বন্যার কারণে। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, ক্ষয় এবং বাঁধ ও বাঁধের রক্ষণাবেক্ষণের অভাব বাস্তুচ্যুতির প্রধান কারণগুলির মধ্যে একটি বলে জানিয়েছে IDMC। IDMC প্রতিবেদন অনুসারে 2024 সালে 25 লক্ষ অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি দেখা গেছে আসামে, যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে তীব্র বন্যার কারণে আঘাত এনেছে রাজ্যে। বড় সাইক্লোন সহ ঝড়ের কারণে দেশে 1.6 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে নিজেদের সদ্য প্রকাশিত রিপোর্টে একথা উল্লেখ করেছে জেনেভা ভিত্তিক অভ্যন্তরীণ স্থানচ্যুতি পর্যবেক্ষণ কেন্দ্র বা IDMC। অক্টোবরের শেষের দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানার কারণে বাস্তুচ্যুত হয়েছিল 10 লক্ষেরও বেশি মানুষ। সেই ক্ষেত্রে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল মানুষ বলে রিপোর্টে উল্লেখ করেছে IDMC। ভারতের আবহাওয়া বিভাগের সতর্কতার প্রতিক্রিয়ার বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে আগাম সরিয়ে নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়, যার ফলে রাজ্য কর্তৃপক্ষ স্কুল বন্ধ করে দিতে, হাজার হাজার আশ্রয় কেন্দ্র স্থাপন করতে এবং লক্ষ লক্ষ মানুষের চলাচলের সমন্বয় করতে বাধ্য হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। 2024 সালে 24 মে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল এর কারণে পশ্চিমবঙ্গে বাস্তুচ্যুতি ঘটে 2,08,000 মানুষের। রেমাল উত্তর দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে ব্রহ্মপুত্র নদী এবং এর উপনদীগুলি উপচে পড়ে, যার ফলে আসামে বাস্তুচ্যুত হয় প্রায় 3,38,000 লোক। এদিকে 2024 সালে 40 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ বর্ষা প্রত্যক্ষ করেছে ত্রিপুরা। আগস্টের মাঝামাঝি সময়ে ভারী বৃষ্টিপাতের ফলে অভূতপূর্ব বন্যা পরিস্থিতির কারণে 2000-টিরও বেশি স্থানে ভূমিধসের ঘটনা ঘটে বলে রিপোর্টে উল্লেখ করেছে জেনেভা ভিত্তিক অভ্যন্তরীণ স্থানচ্যুতি পর্যবেক্ষণ কেন্দ্র বা IDMC। ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে 2024 সালে 3,15,000 মানুষের বাস্তুচ্যুতি হয়, যা এই ধরনের বিপদের রেকর্ডে সর্বোচ্চ পরিসংখ্যানের মধ্যে একটি সর্বশেষ রিপোর্টে জানিয়েছে IDMC। ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে ত্রিপুরায় অবরুদ্ধ ছিল রাস্তাঘাট, যার ফলে ব্যাহত হয়েছিল সাহায্য সরবরাহ। ভয়াবহ বন্যায় ত্রিপুরাকে ন্যাচারাল ক্যালামিটি এফেক্টেড এরিয়া অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ প্রভাবিত এলাকা হিসেবে ঘোষণা করেছিল রাজ্য সরকার বলে রিপোর্টে উল্লেখ করেছে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার বা IDMC। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। খেলনা হেলিকপ্টারকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে। ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশকেও। ঘটনা মঙ্গলবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ চরিলাম 6 নং কলোনি এলাকায়। রাতে হঠাৎ করে একটি খেলনা হেলিকপ্টার লাল নীল বাতি জ্বলতে জ্বলতে একটি বড় গাছের উপর দিয়ে ঘুরতে থাকে অনেক উঁচুতে। হঠাৎ করে গ্রামের মানুষের নজরে আসে বিষয়টি। এরপর লাল নীল বাতি জ্বলতে জ্বলতে সেই খেলনা হেলিকপ্টার বাঁশঝাড়ের উপর দিয়ে ঘুরতে ঘুরতে নেমে আসে মাটিতে। বিষয়টি দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামের মানুষদের মধ্যে। এক এক করে ঘর থেকে বেরিয়ে আসে গ্রামবাসীরা। ভয়ে খেলনা হেলিকপ্টারের কাছে যায়নি গ্রামের মানুষ। খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায়। শেষে আতঙ্কের কোনো কারণ নেই বলে গ্রামবাসীদের জানিয়ে খেলনাটিকে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে
পুলিশ। ভারত পাকিস্তান যুদ্ধের আবহেই অপরিচিত এই জিনিসটি দেখে সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন গ্রামবাসী। এটা আজকে সন্ধ্যার সময় এটা মানে এটা দেখতেছি, এটা গাছের মধ্যে এটা ঘুরতেছে, মানে ঘুরতে 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 এটা বাঁশ গাছের তলে এটা ঘুরতেছে। এটা ঘুরতে ঘুরতে এটা এমন মাটির মধ্যে পড়তেছে। এটা কি জিনিস এটা আমরা কইতাম পারি না, কারণ এটা তো তো যুদ্ধ চলছে। অনেক কি এটা আমরা এটা কইতে পারি না, আমরা সবাই ডরাইতেছে। এটার মধ্যে লাল নীল একটা বাতি জ্বলতেছে, এরকম এটা কোনো খেলনার জিনিসও না। এরকম জিনিস আমরা কোনোদিন দেখছি না। হেলিকপ্টারের মতো আমরা ভয় লাগতেছে। ঘুরতেছে এটা এই গাছের উপরে, তো এটা ঘুরতেছে আম গাছটার উপরে। এটা দক্ষিণ ছড়িলাম 6 নম্বর কলোনি। শিলিগুড়িতে উত্তরবঙ্গ ডিলার্স মিট 2025 সাফল্যের সাথে অনুষ্ঠিত করে রাজ্যের স্বনামধন্য বিপণী প্রতিষ্ঠান লংতারা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। এদিনের অনুষ্ঠানে ত্রিপুরার সাথে সাথে দেশের বিভিন্ন রাজ্য যেমন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, আসাম, মিজোরাম, মণিপুরে প্রোডাক্ট বাজারজাত করার পরিকল্পনাগুলো সবিস্তারে আলোচনা করেন লংতারাই পরিবারের কর্ণধার তথা ম্যানেজিং ডিরেক্টর রতন দেবনাথ। এছাড়াও প্রতিবেশী বাংলাদেশ সহ আন্তর্জাতিক পর্যায়েও প্রোডাক্টগুলি বাজারজাত করার উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন লংতরার ম্যানেজিং ডিরেক্টর রতন দেবনাথ। উত্তরবঙ্গ লংতরায় ব্র্যান্ডের প্রায় 130 খানা প্রোডাক্ট বাজারজাত করার উদ্যোগের প্রশংসাও করেন ম্যানেজিং ডিরেক্টর রতন দেবনাথ। আমাদের যাত্রা শুরু হয় ত্রিপুরা থেকে। আমরা নর্থ ইস্টের বিভিন্ন স্টেটগুলিতে আমাদের যে প্রোডাক্ট, গরু মশলা, ঘি, মাস্টার্ড অয়েল, সয়াবিন অয়েল এবং রাইস, সেগুলিকে আমরা বাজারজাত করে আমরা নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলে আমরা ইমিডিয়েট এর মার্কেটিং আমরা শুরু করেছি। তাছাড়াও আমরা বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এগুলির মধ্যেও আমরা বাজারজাত করছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।